ডক্টর আব্দুর রব, আমি আপনার কাছে আসি। আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম সেটা একটু আপনার মন্তব্য শুনি, যে ঢালাওভাবে যদি অভিযোগ করে ফেলা হয় ফ্যাক্ট ছাড়া, সেটা আসলে এক ধরনের ধোঁয়াশা সৃষ্টি করে কিনা, যে সত্য এবং মিথ্যার মধ্যে মানুষ ধাঁধার মধ্যে পড়ে যায় কিনা, আসলে কোনটা সত্যি সেই বিষয়টা ঘটে কিনা। আর পাশাপাশি এখানে সামরিক নিরাপত্তা ধ্বংসের উদ্দেশ্য ছিল, সেই জায়গায় আমাদের সেনাবাহিনীর প্রতি অশেষ আমাদের কৃতজ্ঞতা, যে এখন যে ভূমিকা তারা নিয়েছে গণঅভ্যুত্থান এবং গণঅভ্যুত্থানের পরবর্তী সময়েও আমরা যেভাবে তাদেরকে পেয়েছি, সেটা প্রশংসনীয়। কিন্তু ভবিষ্যতে এরকম চক্রান্ত যেন কখনো কেউ করতে না পারে, সেজন্য কি কোনো আসলে সেনাবাহিনীতে কোনো রকম পরিবর্তন প্রয়োজন বলে আপনি মনে করেন কিনা? জি, ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্নের উত্তর এভাবে হতে পারে যে দেখেন, বিএনপি একটা বড় দল, তাদেরকে কিছু কিছু নর্মস মেনটেন করেই কথা বলতে হয়। বিশেষ করে ডিপ্লোম্যাটিক বা বিদেশি রাষ্ট্রের ব্যাপারে যদি কোনো কথা বলে, তারা ডিপ্লোম্যাটিক টোনটাকে তারা ব্যবহার করবে, এটাই খুব স্বাভাবিক। কিন্তু এটাকে যদি পুঁজি করে ভিউ ব্যবসায়ীরা অথবা অপোজিশন পার্টি তাদেরকে যদি সেভাবে অ্যাটাক করে যে তারা দালাল বা তারা গুপ্তচর, তো এই টাইপের কথাবার্তা আসলেও কাম্য না। এবং এটা কিন্তু ভবিষ্যতের জন্য ভালো কোনো কিছু হবে না। আপনি যেটা বললেন যে বারে বারে যদি একটা জিনিস বলতে থাকে, তখন সত্য কথাটাও কিন্তু একটা সময় আর সেই ধরনের গুরুত্ব পাবে না, এটাই সত্য। আচ্ছা, এখন আরেকটা জিনিস আপনি যেটা বলছিলেন, কিছুক্ষণ আগে একটা কথা হচ্ছিল, সেটা হলো যে দেখেন, এই যে বিডিআর হত্যাকাণ্ডের যে স্বাধীন তদন্ত কমিশন গঠন, দেখেন সবগুলি কমিশন কিন্তু গঠন হয়ে গেছে। প্রফেসর ইউনূসের সরকার কিন্তু সেটা করেছে, কিন্তু এই বিডিআর হত্যার ব্যাপারে কিন্তু তাদের কিন্তু কোনো ধরনের মুভমেন্ট কিন্তু আমরা দেখি নাই। সেটার জন্য কিন্তু আলাদা করে কিন্তু আমাদেরকে কিছু কিছু মুভমেন্ট করতে হয়েছে সেই সময়ে, এবং জোর জবরদস্তি করে তারপরে এনশিওর করতে হয়েছে, এবং দেয়ারফর এই স্বাধীন তদন্ত কমিশনটা কিন্তু গঠন হয়েছিল প্রফেসর ইউনূসের সময়। তো আমার মনে আছে, আমিও কিছু মুভমেন্ট করেছিলাম, আমি প্রেস ক্লাবে বা বিভিন্ন জায়গাতে আমি কিছু বক্তব্য দিয়েছিলাম। তো তার পরবর্তীতে এটা খুবই দুঃখজনক যে তার কাছে যখন এই তদন্ত কমিশনের রিপোর্টটা যাওয়ার পরে তার কিন্তু সেটা প্রকাশ করা উচিত ছিল, এবং সেখানে আমরা দেখেছি আমাদের জেনারেল ফজলু, উনি কিন্তু এটাকে স্পষ্ট করে বলেছেন যে এটা কিন্তু সবার জন্য আমি উন্মুক্ত করে দিয়েছি, নন ক্লাসিফাইড করেছি। আমাদের কিছু কিছু বিষয় আছে, যেমন সিকিউরিটি ক্লাসিফিকেশন থাকে, সেই সিকিউরিটি ক্লাসিফিকেশনের মাঝখানে টপ সিক্রেট, সিক্রেট ইত্যাদি ইত্যাদি কনফিডেন্সিয়াল এগুলো থাকে, উনি নন ক্লাসিফাইড করেছে। তার মানে এটা সকলের কিন্তু দেখার অধিকার কিন্তু আমাদের আছে, কিন্তু সেটা আমরা দেখতে পেলাম যে প্রফেসর ইউনূসের সময় সেই জিনিসটা উনি দৃশ্যমান করলেন না। তো এখন আমি আশা করব যে বর্তমান সরকার সেটাকে নন ক্লাসিফাইড যেহেতু ডকুমেন্ট, সেটা আমাদের সকলের কাছে উন্মুক্ত করে দেখ, এবং জনগণের সাপোর্ট হচ্ছে সবচেয়ে বড় সাপোর্ট। আমরা যতই বলি না কেন মিলিটারি পাওয়ারে সেই সব কিছুর থেকে সবচেয়ে বড় সাপোর্ট হচ্ছে জনগণের সাপোর্ট, এবং এই জনগণের সাপোর্ট নিয়ে বর্তমান বিএনপি সরকার কিন্তু ক্ষমতায় এসছে, এবং এই জনগণের সাপোর্টকে পুঁজি করে আমরা যখন সামনের দিকে আগাবো, পৃথিবীর কোনো শক্তি নাই যে আমাদেরকে একদম বড় ধরনের রিটালিয়েশন ছাড়া কোনোভাবে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারে। আমরা বিডিআরের বিভিন্ন সময়ে, বিডিআর বলেন, আর্মি বলেন, আমাদের যে সমস্ত অ্যাক্টিভিটিসগুলি বিগত দিনে হয়েছে, সেই দিনগুলিতে দেখেন আমরা যেখানে যেখানে যে কোনো ধরনের বিদেশি রাষ্ট্রের সাথে যে কোনো ধরনের সংঘাত বা যা কিছুই হয়েছে, ছোটখাটো হোক বড় হোক, আমরা কিন্তু প্রমাণ করেছি যে আমাদের ফোর্সগুলি, বিশেষ করে আপনার বিডিআর বলেন, বর্তমান বিজিবি বলেন, অথবা আর্মির যত ফোর্স আছে, তারা কিন্তু ওয়েল ট্রেন্ড, এবং এই ওয়েল ট্রেন্ড হওয়ার কারণে যেটা হয়েছে যে এই জিনিসটা যখন তারা দেখেছে, তারা কিন্তু স্বাভাবিকভাবেই আমাদের শত্রুপক্ষ যারা থাকবে তারা আমাদেরকে দুর্বল করার জন্য সবসময় চেষ্টা করবে। তো আমাদের এই জিনিসটা ছিল আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য একটা বড় আঘাত, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান খুব সুন্দর করে বলেছেন, এবং উনি উপলব্ধি করেছেন যে আমাদের এই শক্তিটাকে যদি তারা কোনো না কোনোভাবে যদি দুর্বল করতে পারে, এবং তাদের টার্গেটটাই ছিল দুর্বল করা, এবং তারা টার্গেট করেছে এটার যে কমান্ডার এশেলন যারা ছিল। দেখেন, বিডিআরের বা বিজিবি বা প্যারামিলিটারি ফোর্স, ইট ইজ বিং কমান্ডেড বাই দ্য আর্মি অর নেভি অর এয়ারফোর্স, যত প্যারামিলিটারি আছে, ওইখান থেকে অফিসাররা গিয়ে সেখানে কিন্তু তাদেরকে ট্রেন করে এবং তাদেরকে কিন্তু সেইভাবে গড়ে তোলে। এটা যতক্ষণ পর্যন্ত থাকবে,
এটা যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু যে কোনো আমাদের বিদেশি শক্তি তাদের জন্য কিন্তু আমি বলবো এটা কোনোভাবেই সহজ হবে না। তারা এটা দুর্বল করার জন্য এটা করেছে। সুতরাং আমাদেরকে যে কোনো মূল্যে এটাকে আমাদেরকে ঠিক করতে মানে ঠিক রাখতে হবে, সোজা কথা ঠিক রাখতে হবে। এখন দেখেন এই কমিশনের মধ্যে কিছু কিছু রিকমেন্ডেশন হয়তো এমন থাকতে পারে যে বিডিআরের মধ্যে যেই কমান্ড এশেলন তাদের ভিতরে বিডিআর থেকে সৈনিকদেরকে বা যারা যোগ্যতা সম্পন্ন লোক আছে থাকবে তাদেরকেও আবার ট্রেনিং দেবে, মিলিটারি একাডেমিতে ট্রেনিং দেবে এবং তারা একটা নির্দিষ্ট র্যাঙ্ক পর্যন্ত, পরিচালক র্যাঙ্ক পর্যন্ত হয়তো তারা প্রমোশন পাবে। আমি বলবো যে এটা আবার একটা ডিসক্রিমিনেশন হতে পারে। আমি জানি না, আমি কিছুটা খবর পেয়েছি বা খবর নিয়েছি বলে আমি হয়তো কিছু কথা আমি বলতে পারছি যে যদি এই টাইপের কোনো ডিসক্রিমিনেশন হয় তখন কিন্তু আবার ক্ষতির কারণ হতে পারে। আমার কথা হচ্ছে যে যারাই আর্মিতে ট্রেনিং করবে তাদের জন্য কোনো আর ডিসক্রিমিনেশন করা যাবে না। অফিসার মানে অফিসার। ধন্যবাদ আপনাকে মেজর আব্দুর রব। একটি সমালোচনা আজ আছে যে প্রধানমন্ত্রী যখন শহীদ বীরদের শ্রদ্ধা জানিয়েছেন তার সাথে রাষ্ট্রপতি ছিলেন, সেই জায়গা থেকে অনেকে অনেক কথা বলছেন যে আওয়ামী লীগ পরিকল্পনা করে পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে, সেই আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে সাথে নিয়ে শহীদ বীরদের শ্রদ্ধা জানানো পিলখানা হত্যাকাণ্ড মস্করা ছাড়া কিছু না। এটা আমরা এনসিপি কোট করলাম। সেই জায়গাতে আমি একটু আপনি যদি সংক্ষেপে কিছু অ্যাড করতে চান। এই ব্যাপারটা আমি বলতে চাই, জিনিসটা কিন্তু এরকম যে দেখেন যেই খুনি হাসিনা এই ধরনের একটা মানে ত্রাসের রাজত্ব কায়েম করে দিয়ে চলে গেছে, তার নিয়োগকৃত প্রেসিডেন্ট সেখানে বসা, তো সেই তার নিয়োগকৃত প্রেসিডেন্ট আজকে খুনি হাসিনার ভিকটিমদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এটাকে কি প্রমাণ করে? আমি তো মনে করি এটা হাসিনার গালে সবচেয়ে বড় চপেটাঘাত।